ওকে, নাসরিন আক্তার। নাসরিন আক্তারও কিন্তু কালকে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, তবে সেটা ইয়ে ছিল, এটা কি বলে, রিকার্সিভ দিয়ে করে নাই, সেও লুপ লুপ অ্যাপ্লাই করে করে ফেলছে। ওকে, নো প্রবলেম। তো একভাবে কাজ করতে পারলেই আপাতত হলো। তো আমরা জাস্ট এখন যেটা রিকার্সিভ ফাংশনটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেই আন্ডারস্ট্যান্ডিংটা একটু নেওয়ার চেষ্টা করবো আমরা। ঠিক আছে? রিকার্সিভ ফাংশন বলতে আসলে কি বোঝায়? যখন একটা ফাংশন সে নিজেকেই নিজে কল করে, অর্থাৎ ফাংশনের কোনো একটা লাইনে আমি আবার সেই ফাংশনকে কল করছি কোনো শর্ত সাপেক্ষে, সেটাই আসলে রিকার্সিভ ফাংশন। তাহলে রিকার্সিভ ফাংশনের ডেফিনেশনটা কি সবাই বুঝছেন? একটু পরে আমরা এক্সাম্পলের দিকে যাব। আমি জাস্ট প্রথমে ডেফিনেশনটা বললাম। ওকে, ফেরদৌস বুঝছি। তারপর নাসরিন আক্তারও বুঝছে। ওকে। ওকে, তাহলে আমরা এক্সাম্পলের দিকে যাই। এখানটায় আমি কি করলাম? ফ্যাক্ট, এই ফ্যাক্ট নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। সেই ফাংশনের মধ্যে এক্স একটা ভ্যালু নিলাম, বা একটা ভ্যালু না, একটা সরি আর্গুমেন্ট নিলাম। এটা কি আর্গুমেন্ট না প্যারামিটার? প্যারামিটার এটা। তো এটা প্যারামিটার আর এটা হচ্ছে আর্গুমেন্ট, নাকি আমি উল্টা বলতেছি? আচ্ছা, আমি ঠিক আছি মনে হয়, এটা হচ্ছে প্যারামিটার, এটা আর্গুমেন্ট। ওকে। তো আমি কি করলাম, এই প্যারামিটারটা প্রথমে চেক করলাম, প্যারামিটারটা যদি ওয়ান হয় সেটা ওয়ান রিটার্ন করবে। ঠিক আছে? আমরা জানি কি ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে ওয়ান, ঠিক না? ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে কত? ওয়ান। তো ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে যদি ওয়ান হয়, তাহলে আমি যদি ওয়ান দেই সে কিন্তু আমাকে ওয়ান রিটার্ন করে দিবে। সো সরাসরি এই জায়গায় ওয়ান আসবে। কিন্তু আমি যদি ফাইভ দেই তখন কি হবে? ফাইভ দিলে সে কিন্তু ইফের এই অংশে যাবে না, সে যাবে এলসে। এবং এলসে গিয়ে এক্স এর অলরেডি ভ্যালু কত? এক্স এর অলরেডি ভ্যালু হচ্ছে ফাইভ। ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল ফাইভ মাইনাস ওয়ান মানে ফ্যাক্টোরিয়াল ফোর। তো ফ্যাক্টোরিয়াল ফোর এর জন্য সে কিন্তু কোথায় যাচ্ছে এখন? কন্ট্রোল ফ্লোটা ঠিক এখানটায় আসবে। ঠিক আছে? এখানটায় এসে ফ্যাক্টোরিয়াল ফোর এর জন্য সে আবার এই লুপটা এক্সিকিউট, মানে এই কন্ডিশনটায় যাবে, ইফ এলসে গিয়ে সে আবার এখানটায় আসবে। আবার ফ্যাক্টোরিয়াল ফোর এখানটায় এসে, তাহলে কত হয়েছে? ফাইভ ইন্টু ফোর, তারপর কত হবে? ফোর ইন্টু থ্রি। তাহলে আমরা এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি আমাদের ঠিক আহ, আগের মতো করে। আমি আবার এক্সপ্লেন করার চেষ্টা করি। পেইন্ট, পেইন্টে গেলাম। পেইন্টে গিয়ে এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। আমি কোডটা পুরাটাই লিখি। হুম, এগুলো আসলে লিখে এক্সপ্লেন করলে অনেক ভালো বোঝা যায়। কি মনে করেন আপনারা? আমার মনে হচ্ছে আর কি। আপনাদের কি মনে হয়? চন্দন কুমার রায়, আচ্ছা, সবাই আমার সাথে অ্যাগ্রি। ওকে, থ্যাংক ইউ। তো আমি ফ্যাক্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। ফাংশনে আমি এক্স লিখলাম। তারপর এখানে ইন্ডেন্টেশন ফলো করতে হবে যথারীতি। ইফ যদি এক্স ডবল ইকুয়াল কত হয়? ওয়ান, সেক্ষেত্রে আমাকে রিটার্ন করবে রিটার্ন ওয়ান করবে, ওয়ান রিটার্ন করবে। এলস অন্যথায় সে কি রিটার্ন করবে? এলস সে যে জিনিসটা রিটার্ন করবে সেটা হচ্ছে রেজাল্টের জন্য আমি আর ইএস লিখলাম, যে আমার টোটাল রেজাল্টটা সে এখানটায় স্টোর করবে। তো টোটাল রেজাল্টটা হবে কিরকম? এক্স স্টেডিক্স ফ্যাক্ট এক্স মাইনাস ওয়ান। তারপর টোটাল একটা ফ্যাক্টরিয়াল তৈরি হবে এবং সে সেই ফ্যাক্টরিয়ালটা রিটার্ন করবে। রিটার্ন, সরি, ইকুয়াল হবে না। রিটার্ন, সে এখন কি রিটার্ন করবে? রেজাল্ট। তারপর আমি যেখান থেকে এটাকে কল করব সেখানটায় কিন্তু আমি রেজাল্টটা পাবো। ফ্যাক্ট, আমি যদি প্রিন্ট দেই
প্রিন্ট ফ্যাক্ট 4, যে 4 এর জন্য আমি ফ্যাক্টরিয়াল চাচ্ছি, তাহলে এখানটায় আমি প্রিন্ট দিলে সেটা প্রিন্ট করবে। তো হ্যাঁ, এত লিখলে জিরো ফ্যাক্টরিয়াল হবে না, ঠিক আছে, তো আমি আসলে জিরোর জন্য করি নাই এইখানটায়। আমি আর আমার মেইন উদ্দেশ্য কিন্তু ফ্যাক্টরিয়াল না, আমার মেইন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে রিকার্সিভের জন্য। দোষ, রিকার্সিভ বোঝানোটাই কিন্তু আমার মেইন উদ্দেশ্য ছিল। তো যে কেউ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে রিকার্সিভ ব্যবহার করবে, এটাই আমার মেইন উদ্দেশ্য। তো ফ্যাক্টরিয়ালটা আমার মেইন উদ্দেশ্য না। হ্যাঁ, ওটাও দেওয়া যাবে, জিরো দিলে মেবি বেটার হবে। বেটার বলতে এটাও, এটা একটু অন্যভাবে অ্যাপ্লাই করতে হবে ফেরদৌস। জিরো দিলে বেটার হবে বলতে ব্যাপারটা একটু অন্যভাবে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, নাসরিন আক্তারের একটা কোশ্চেন ছিল, নাসরিন আক্তারের কোশ্চেনটা একটু কেউ এখন টাইপিং করবেন না আশা করি, কারণ হচ্ছে আমি নাসরিন আক্তারের কোশ্চেনটা একটু দেখতে চাচ্ছি। এখানে রিটার্ন কার কাছে করবে নাসরিন আক্তার, গুড কোশ্চেন। এই কারণে আসলে আমি এই রিকার্সিভ ফাংশনটা লিখে লিখে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। রিটার্ন কখন কার কাছে করবে সেটা আমি এখন এক্সপ্লেন করতে যাচ্ছি, একটু খেয়াল করুন। আমি যদি প্রথমেই লিখি যে প্রিন্ট প্রিন্ট ফ্যাক্ট 1, এই ক্ষেত্রে সে যেটা করবে সরাসরি এই রিটার্নটা এই লাইনে রিটার্ন করবে। ওকে নাসরিন আক্তার, ওকে। কিন্তু একটু পর হলো কি, আমি এখানটায় 4 দিলাম। হুম, যখন আমি 4 অ্যাপ্লাই করবো তখন কোথায় যাবে আমার কন্ট্রোল ফ্লোটা? তখন কন্ট্রোল ফ্লোটা এই জায়গায় এক্স এর ভ্যালুটা 4 নিয়ে এইখানটায়। তো তাহলে আমার এই লাইনের রেজাল্টটা কি দাঁড়ায়? এই লাইনে আমার রেজাল্টটা দাঁড়ায় 4 ইন্টু কত, ফ্যাক্টোরিয়াল 3। নাসরিন আক্তার, ব্যাপারটা ক্লিয়ার? এই লাইনে আমার রেজাল্টটা কি দাঁড়ায়? ওকে। তো পরবর্তী লাইনে এইখানটা আমার ফ্যাক্টরিয়াল 3, যেহেতু এটা ফ্যাক্টরিয়াল 3, সে কিন্তু আবার কাকে কল করবে এই ফ্যাক্ট ফাংশনটাকে, অর্থাৎ আমার কন্ট্রোল ফ্লোটা এক্স এর ভ্যালু 3 নিয়ে আবার এইখানটা চলে আসবে। এইখানটা এসে আবার যেহেতু এটা 1 না, 1 এর সমান না, এটা আবার কোথায় আসবে? ফ্যাক্ট এইখানটায় আসবে। এইখানটা এক্স এর ভ্যালু কত নিয়ে আসবে? 3 নিয়ে আসবে। তো এক্স এর ভ্যালু 3 নিয়ে আসলে সে কি করবে? 4 ইন্টু 3, সরি এই জায়গায় 3 হবে, একটু ভুল করে ফেললাম। 3 ইন্টু ফ্যাক্ট 2। নাসরিন আক্তার, ক্লিয়ার? এবার সে কি করবে? আবার ফ্যাক্ট 2 নিয়ে আবার এলেনে আসবে, যেহেতু আমি আবার ফ্যাক্ট ফাংশনটাকে কল করলাম। তো ফ্যাক্ট ফাংশনটাকে কল করে আবার যখন সেই ফ্যাক্টের মধ্যে আসলো, এখানে দেখলো 2, সে আবার কন্ডিশন চেক করলো, চেক করে দেখলো এটা তো 2, এটা তো 1 না। সো সে এই লাইনে প্রবেশ না করে সে আসবে এইখানটায়, ঠিক না? এইখানটায় এসে সে যেটা করবে সেটা হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2। এবার সে এটাকে, এবার আমার ফ্যাক্ট কত আসবে? ফ্যাক্টে এবার 1 আসবে। ফ্যাক্টে যখন 1 আসলো তখন সে এই ভ্যালুটা নিয়ে, ফ্যাক্ট 1 ভ্যালুটা নিয়ে আবার সে আসবে এই লাইনে যেখানটা আমার ফাংশনটা কল মানে ডিক্লেয়ার করা হয়েছে। এই লাইনে আসার পর এখন সে দেখছে যে হ্যাঁ আমার এখানটায় 1 আছে, 1 এর সাথে 1 মিলছে, 1 এর সাথে 1 মিললে সে এখন কি করবে? 1 রিটার্ন করবে। এখন সে 1টা তো আর এইখানটায় রিটার্ন করবে না, এখন সে এই 1টা প্রিন্টে রিটার্ন করবে না, এটা কিন্তু এই জায়গায় রিটার্ন করবে না। এখন এটা সে কোথায় রিটার্ন করবে? এটা রিটার্ন করবে সে এই লাইনটাতে, ঠিক আছে। তো যেহেতু এই লাইনটাতে রিটার্ন করবে, এখন আমাদের ফাইনাল ভ্যালুটা কত আসবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এক্স্যাক্টলি তখন আমাদের ভ্যালুটা হয়ে যাবে টোটালি যে ফ্যাক্টরিয়ালটা আসবে সেই ফ্যাক্টরিয়ালটা। নাসরিন আক্তার, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এনিওয়ান যে আগে থেকে ক্লিয়ার ছিল না?
সবাই কি ক্লিয়ার? আমি জানতে চাচ্ছি। ওকে, চন্দন রয়, থ্যাংক ইউ। রায়হান, ওকে ফাইন। ক্লিয়ার না কে? এবার একটু ওটা জানতে চাচ্ছি। হ্যাঁ, নিঃসন্দেহে। ফারহানা, এটা ইনপুট দিয়ে করা যাবে। আমি ইনপুট দিয়ে নেই, কারণ হচ্ছে আমি এক্স্যাক্টলি আমার মেইন টার্গেটটা হচ্ছে, সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশনটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেটা বোঝানোটা আমার মেইন টার্গেট। সো আমি ওই কারণে কোনো ইনপুট টিনপুট ইউজ করি না। ফারহানা, ব্যাপারটা ক্লিয়ার? যে আমার মেইন টার্গেটটা হচ্ছে কিন্তু রিকার্সিভ ফাংশন বোঝানো, যে রিকার্সিভ ফাংশনটা আসলে কিভাবে কাজ করে। সো ইনপুটটা হচ্ছে হোম টাস্কও বলা যেতে পারে। সবাই চাইলে ইনপুটটা হোম টাস্ক হিসেবে নিয়ে নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। এরপর আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটু ডিসকাস করবো আজকে। তো আচ্ছা, আগে কে কে জানতো না, একটু জানতে চাই যে রিকার্সিভ ফাংশনটা যে এভাবে কাজ করে সেটা আগে থেকে কে কে জানতো না। যাদের কাছে ব্যাপারটা সম্পূর্ণ নতুন, আমি তাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, কে কালকে জানছে? ফেরদৌস কালকে জানছে, ওকে থ্যাংক ইউ ফেরদৌস। জানতাম না। ওকে। ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। আমাদের পরবর্তী ব্যাপারটা আমরা কি নিয়ে ডিসকাস করব, পরবর্তীতে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ। আমরা এতদিন ধরে বেশ কয়েকটা ডেটা টাইপ নিয়ে কিন্তু ডিসকাস করছি। এর মধ্যে ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ বলতে একটা কথা আছে, এটা নিয়ে আমরা কখনোই ডিসকাস করিনি। এটা একটু, মানে এটা বোঝার জন্য সবাইকে একটু মেন্টালি প্রস্তুতি নিতে হবে আর কি, যে হ্যাঁ আমি এটা বুঝবো, আমি এটা পারবো। ঠিক এই ধরনের একটা মানসিক প্রস্তুতি নিয়ে সবাই একটু ভিডিওটা দেখতে হবে। ভ্যালু টাইপ জিনিসটা কি, রেফারেন্স টাইপ জিনিসটা কি, এই মানে এই টার্ম দুটোর সাথে আগে থেকে কে কে পরিচিত আমার লাইভ ক্লাসে এখনকার, মানে আগে থেকে কে কে পরিচিত আমি একটু জানতে চাই ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ নিয়ে। এনিওয়ান? কেউ নাই নাকি? হ্যাঁ, আই থিঙ্ক নো ওয়ান। ওকে, থ্যাংক ইউ নাসরিন আক্তার। আহ, আমার মনে হচ্ছে কেউ নাই যে আগে থেকে ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ নিয়ে কোনো একটা মানে ডিসকাশন করে আসছে। সো আমি তাহলে এক্সপ্লেন করা শুরু করি। তো ভ্যালু টাইপ আর রেফারেন্স টাইপ ব্যাপারটা হচ্ছে, আমরা যখন কোনো একটা প্রোগ্রাম আসলে লিখি বা কোনো একটা কি বলবো, জাস্ট যখন একটা সফটওয়্যার লিখি, প্রোগ্রাম লিখি, তখন আমরা ভেরিয়েবল সেট করি। ঠিক আছে? আমরা যখন ভেরিয়েবল সেট করি, সেই ভেরিয়েবল গুলো এমন হয় যে এটা হচ্ছে, সাপোজ এটা আমাদের একটা মেমোরি লোকেশন। ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা মেমোরি লোকেশন, যেটা আমার র্যামের একটা মেমোরি লোকেশন। এই মেমোরি লোকেশনে আমি কিছু ডাটা রাখলাম। ঠিক আছে? সাপোজ এই মেমোরি লোকেশনে আমি কিছু ডাটা রাখলাম। এটা আরেকটা মেমোরি লোকেশন। এই মেমোরি লোকেশনে আমি কিছু ডাটা রাখলাম। তো প্রথম মেমোরি লোকেশনটাকে আমি নাম নাম দিলাম এ, দ্বিতীয় মেমোরি লোকেশনটাতে নাম দিলাম বি। তো আমি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি প্রথমে, সেক্ষেত্রে আমি কি করি, এ ইকুয়াল মনে করে হচ্ছে 10 অ্যাসাইন করলাম। একটু পর আমার মনে হলো যে এই 10টা আমি বি এর মধ্যে রাখবো। তখন আমি কি লিখি, বি ইকুয়াল এ, এরকম লিখি না? এনিওয়ান? আমরা তো এরকমই লিখি, ঠিক না? ওকে। তো এখন একটু পর আমার মনে হলো যে না, আমার বি কে একটু চেঞ্জ করা দরকার।
বি এর মানটা একটু পর আমি কি করলাম, বি ইকুয়াল বি প্লাস টু করে দিলাম। ঠিক আছে, তারপর আমি কি করলাম, এ কেও প্রিন্ট করলাম, বি কেও প্রিন্ট করলাম। ঠিক আছে, চেঞ্জ করার, আচ্ছা আমি সাপোজ এইখানটা একবার বি কে প্রিন্ট করলে যে রেজাল্টটা পাবো, এইখানটায় বি কে প্রিন্ট করলে আমি 12। নাইস, সবাই বুঝছে ব্যাপারটা। তো এটা আসলে যেটা করে, এই ব্যাপারটা যেটা যে ধরনের কাজটা করে, আচ্ছা আমি বি কে তো প্রিন্ট করলাম, 12 পেলাম, কিন্তু এই লাইনে যদি আমি এ কে প্রিন্ট করি, প্রিন্ট এ, কত হবে আমার রেজাল্টটা? আচ্ছা মোহাম্মদ ফেরদৌস 10 বলছে। থ্যাংক ইউ ফেরদৌস। আচ্ছা, এটা আসলে কি কাজটা করে এবার আমি একটু বলি। আচ্ছা এটা আসলে কি কাজ করে, এটা এখনো বললে আসলে, এখন বলে ফেললে টেস্ট ইন্টারেস্টটা শেষ হয়ে যাবে। তো আমি এখন বলতেছি না, আমি এক্সাম্পলে যাচ্ছি এই ব্যাপারটা নিয়ে। একটু পরে আমি পুরো ডিটেল এক্সপ্লেন করব। প্রিন্ট এক্স। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এবার রান করছি কোডটা। কাইন্ডলি সবাই একটু মন দিয়ে দেখুন ব্যাপারটা কি হচ্ছে এখানটায়। রান করলাম, কি আসছে, ওয়াই এর মানটা চেঞ্জ হয়ে এইট আসছে, ঠিক না? কিন্তু এক্স এর মানে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই তো। সবাই কি এই রেজাল্টটাই আশা করছেন? আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছি। আচ্ছা, ফেরদৌস আর এই রেজাল্টটাই আশা করছে। ওকে, মেবি নাসরিন আক্তারও এই রেজাল্টটাই আশা করছে নাকি? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো যারা এই রেজাল্ট আশা করছেন তারা সবাই ঠিক আছেন, কিন্তু এখন আমরা একটু অন্য, মানে একটু অন্য দিকে যাচ্ছি। হ্যাঁ, মনে করেন আমাদের একটা লিস্ট আছে, ঠিক আছে? ব্যাপারটা একটু, যেহেতু আগে থেকে শিখে আসেন নাই বা আগে থেকে জানতেন না, সো ব্যাপারটা একটু মন দিয়ে দেখবেন। আমার এই লিস্টের মধ্যে এবিসিডি আছে। আমি কি করলাম, লিস্ট টু নামে একটা লিস্ট নিলাম, যেটার মধ্যে আমি লিস্ট ওয়ানটা রেখে দিলাম। ঠিক আছে, যেটার মধ্যে আমি লিস্ট ওয়ানটাকে লিস্ট টু এর মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর আমার মনে হলো যে হ্যাঁ আমি লিস্ট টুটাকে একটু চেঞ্জ করে দিলাম। লিস্ট টুটাকে আমি চেঞ্জ করলাম, লিস্ট ওয়ানকে না। লিস্ট টুটাকে চেঞ্জ করে আমি এইখানটায় যে টু ইন্ডেক্সিং আছে, অর্থাৎ এই যে সিটা আছে সেই সিটাকে আমি জি বানিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা বিফোর অ্যান্ড আফটার দিয়ে কি বুঝালাম? বিফোর অ্যান্ড আফটার হচ্ছে এখানটা যেটা বুঝালাম সেটা হচ্ছে মডিফিকেশন, যে আমি এখানটায় ওয়াই এর মানটা চেঞ্জ করলাম, সে একটা মডিফিকেশনটা দেখালাম যে হ্যাঁ ওয়াই এর মানটা আমি চেঞ্জ করার পরও শুধুমাত্র ওয়াইটা চেঞ্জ হয়েছে, এক্স চেঞ্জ হয়নি। আমি শুধুমাত্র এটা বোঝানোর জন্য বিফোর আফটার লিখলাম। ক্লিয়ার আবু রায়হান দোস্ত? ওকে, থ্যাংক ইউ। তো ঠিক একইভাবে আমার এই জায়গাতে আমি বিফোর ইউজ করলাম, অর্থাৎ আমার এডিট করার আগে এবং এডিট করার পরে আমি এখানটায় কাকে এডিট করলাম, লিস্ট টু কে।
লিস্ট টুটা কি পাইলাম, লিস্ট টুটা হচ্ছে লিস্ট ওয়ানের মডিফিকেশন, মডিফিকেশন না ঠিক, লিস্ট ওয়ানটাকে আমি অ্যাসাইন করলাম লিস্ট টুতে। এরপর যেটা করলাম, লিস্ট টু এর একটা এলিমেন্টস আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? চেঞ্জ করে দেওয়ার পর এবার আমি কি করলাম, লিস্ট ওয়ান এবং লিস্ট টু দুটোকে প্রিন্ট করলাম। এবার আমার রেজাল্টটা কি হবে? একটু সবাই মানে খুবই একটু সবার একদম পূর্ণ মনোযোগ আশা করতেছি এই ব্যাপারটা নিয়ে। সবাই কৌতূহলী দৃষ্টিতে আশা করি দেখতেছে এখন। কি দেখা যাচ্ছে? লিস্ট, ও সরি, আমি এখানটা আসলে লিস্ট এটা ওয়ান লিখে ফেলছি, এটা টু হবে। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করি। কি দেখাচ্ছে? লিস্ট টু, লিস্ট ওয়ান দুটোতেই কিন্তু জি এর পরিবর্তন হয়ে গেছে। কি ধরনের অদ্ভুত ঘটনা! একটু আগে যখন আমি একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলে ভ্যালু চেঞ্জ করলাম, আনএক্সপেক্টেড। হ্যাঁ রাশিয়াত্তা, ব্যাপারটা খুবই আনএক্সপেক্টেড। কেন এটা চেঞ্জ হলো? আমি তো এটাকে চেঞ্জ করি নাই, আমি তো শুধুমাত্র আহ, একটাকে চেঞ্জ করছি, দুইটা কেন চেঞ্জ হয়ে গেল? আর কার কার কাছে ব্যাপারটা আনএক্সপেক্টেড? হেলালুদ্দিন, হেলালুদ্দিনের কাছেও আনএক্সপেক্টেড। আচ্ছা। ও, ফেরদৌস, আমি এটা আশা করিনি। আচ্ছা ফেরদৌস, ফেরদৌস এটা আশা করেনি। তারপর আর কে কে এটা আশা করেনি? এই ধরনের ব্যাপারটা আর কে কে আশা করেনি? আমি জানতে চাচ্ছি। আচ্ছা, কেউই এটা আশা করেনি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমি এখন দেখাতে যাচ্ছি আসলে ব্যাপারটা কি। রাইট হেলালুদ্দিন, প্রোগ্রামিং এ ভেরিয়েবল মানেই মেমোরি ইউজ। সো মেমোরি ইউজের বিশাল একটা ব্যাপার আছে, যে আমি মেমোরিটা কিভাবে ইউজ করবো কিভাবে ইউজ করবো না, এসব যদি ডিপলি আমি না জানি, আমার প্রোগ্রামে হিউজ হিউজ বাগ থাকবে, যেগুলো আমি কখনোই সলিউশন দিতে পারবো না আমি যদি এসব বিষয়গুলো না বুঝি। ওকে, সো তাহলে আমি কন্টিনিউ করি ব্যাপারটা। এই ব্যাপারটা খুবই মানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এত বেশি ইম্পর্টেন্ট যেটা মানে বলে বোঝানো যাবে না আর কি। সো প্রোগ্রামিং করার সময় এসব ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন আমি বিষয়টা একটু এক্সপ্লেন করছি। সবাই একটু কাইন্ডলি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমার যে স্ক্রিনটা শেয়ার করছি সেই স্ক্রিনটার দিকে একটু মন দিয়ে তাকান। এক্স্যাক্টলি প্রথমবার আমি যখন এ এবং বি দুটো ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম, সেক্ষেত্রে যে বিষয়টা ঘটলো, সেক্ষেত্রে কি ঘটলো একটু খেয়াল করুন। এ ইকুয়াল 10, বি ইকুয়াল এ। এই কথা বলার সাথে সাথে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, এর জন্য একটা মেমোরি লোকেশন নিল, সেটার মধ্যে 10 আছে। হুম, সাপোজ এটার মধ্যে 10 আছে। ঠিক একইভাবে বি এর জন্য আরেকটা মেমোরি লোকেশন নিয়ে নিল, আলাদা, সেটার মধ্যে এ এর ভ্যালুটাকে দিয়ে দিল। অর্থাৎ বি এর মধ্যেও এখন 10 আছে। এটাই হচ্ছে ভ্যালু টাইপ, যে এ এবং বি দুটো কিন্তু আলাদা মেমোরি লোকেশন, এক না। দুটো ভিন্ন ভিন্ন মেমোরি লোকেশন ডিপেন্ড করতেছে এই ক্ষেত্রে। কিন্তু যখন আমি লিস্টের জন্য নিলাম, লিস্টের জন্য একটা মেমোরি লোকেশন বরাদ্দ করলাম, এটা কি করলো, এবং এটাকে আমি যদি আমি লিস্ট ওয়ান দেই এবং এটাকে লিস্ট টু টু দেই, লিস্ট ওয়ান, এই ক্ষেত্রে সে যে কাজটা করে সেটা হচ্ছে, আমার একই মেমোরি লোকেশন, যেই মেমোরি লোকেশনে আমার এই ভ্যালুটা আছে, সেই একই মেমোরি লোকেশনকে দুটো আলাদা আলাদা অ্যাক্সেস তৈরি হয়। একটা অ্যাক্সেসের নাম হচ্ছে, অর্থাৎ আমার দুটো নাম তৈরি হয়েছে এই ক্ষেত্রে, লিস্ট টু, এবং আরেকটা নাম হচ্ছে লিস্ট ওয়ান। সরি, এই জায়গায় 'টি' টা হবে না।
নাসরিন আক্তার ক্লিয়ার, থ্যাংক ইউ নাসরিন আক্তার। আই হোপ এতক্ষণে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টেরই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর কে কে ক্লিয়ার? তো এই এক্স্যাক্টলি লিস্টের ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে আমার সে একই মেমোরিকে বিভিন্ন নামে সে রেফার করে একই মেমোরিকে। সো এটাকে বলা হয় রেফারেন্স টাইপ, যে সে রেফার করতেছে বিভিন্ন নামে একই লোকেশনকে। কিন্তু আমি যখন ইন্টিজার টাইপ নিচ্ছি সেক্ষেত্রে সে যেটা করতেছে আলাদা আলাদা ভ্যালু তৈরি, আলাদা আলাদা ভেরিয়েবল তৈরি করতেছে, আলাদা আলাদা নামে আলাদা আলাদা মেমোরি লোকেশন নিচ্ছে। লোকমান হাকিম ক্লিয়ার, হেলালুদ্দিন ক্লিয়ার, ওকে ফেরদৌস গট ইট ব্রো, ওকে থ্যাংক ইউ ফেরদৌস। রাকিবুল ইসলাম ক্লিয়ার, ওকে চন্দন রয়। সো ব্যাপারটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। সো এই ধরনের ভুল কিন্তু আমাদের প্রোগ্রামিং এ হতেই পারে। আমরা তখন মাথা একদম চুলকাইতে চুলকাইতে মাথা শেষ হয়ে যাবে, কিন্তু বের হবে না যে আমাদের ভুলটা কোথায় আসলে। ঠিক না? ওকে। তো আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার ছিল আজকে। সেটা হচ্ছে ভেরিয়েবল স্কোপ। এতদিন পর্যন্ত কিন্তু আমরা ফাংশন নিয়ে কথা বলছি, অনেক কিছু নিয়ে কথা বলছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত ভেরিয়েবল স্কোপ নিয়ে কোনো কথা বলিনি। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়েছে যে ভেরিয়েবল স্কোপ নিয়ে কথা বলাটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে আমরা ক্লাসের দিকে যাচ্ছি। তো ক্লাসের দিকে যেতে গেলে আমাদের ভেরিয়েবল স্কোপ বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। স্কোপ কথাটার মানেটা কি? এমনিতে নর্মালি আমরা স্কোপ বলতে কি বুঝি? একটা রেঞ্জ, যে আমি অ্যাক্সেস দেয়া, ঠিক আছে, একটা নির্দিষ্ট রেঞ্জে কেউ অ্যাক্সেস পাবে কেউ অ্যাক্সেস পাবে না, এটা জিনিস তো একটা স্কোপ, ঠিক না? তো আমরা এখন ভেরিয়েবলের স্কোপ নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদের দুই টাইপের ভেরিয়েবল নিয়ে কথা বলবো, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। তো গ্লোবালটা কি আর লোকালটা কি? আমি সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এইখানটায় তিনটা ভেরিয়েবল আছে আমার, সেই তিনটা ভেরিয়েবল নেমগুলোকে আমি জাস্ট কমেন্ট আউট করে রাখি। আপনারা একটু খেয়াল করেন, আমার এখানটায় দুটো ভেরিয়েবল আছে, এক্স এবং ওয়াই, ঠিক আছে? তো এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলগুলোকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। কিভাবে কিভাবে? একটা হচ্ছে ফাংশনের মাধ্যমে, একটা হচ্ছে ফাংশনের বাইরে। দুটো ভাবেই আমি তাকে প্রিন্ট করব, ঠিক আছে? রাইট। ফাংশন লিখে দিলাম যে এটা ফাংশনের ভিতর থেকে প্রিন্ট করবে। এটাকেও ঠিক একইভাবে পরেরটাকেও আমি ইন ফাংশন লিখে দিচ্ছি। সরি, এক্স। ওয়াইটাকেও ইন ফাংশনে দিয়ে দিচ্ছি। আর একইভাবে জেডটাকেও, সরি, জেড যেহেতু আমাদের এখনো পর্যন্ত নাই, আমরা জেডটাকে একটু কমেন্ট আউট করে রাখছি। হুম। আউট অফ ফাংশন।
আচ্ছা, আরেকটা জিনিস আমি কিন্তু এখনো পর্যন্ত বলিনি, সেটা হচ্ছে স্কিপ ক্যারেক্টার। আপনারা কি স্কিপ ক্যারেক্টার সম্পর্কে জানেন? যে মনে করেন আমি এখানটায় একটা কোটেশন প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু আমার সিঙ্গেল কোটের মধ্যে আমি সিঙ্গেল কোটটা কিভাবে প্রিন্ট করবো? সেক্ষেত্রে আমি এইভাবে করতে পারবো যে আমি স্কিপ ক্যারেক্টার ইউজ করলে এক্ষেত্রে আমার কোটেশন প্রিন্ট করতে পারবো এক্স। ঠিক একইভাবে এখানটায় আমি এটা লিখতে পারি, ওয়াই আউট অফ ফাংশন। স্কিপ ক্যারেক্টার জানতেন সবাই? আচ্ছা, জানতো না। হেলাল জানতো, নাসরিন জানতো না। ওকে নাসরিন, তাহলে নাসরিনের জন্য একটু বলি। সেটা হচ্ছে এইখানটায় যেটা করবে, আমি তো চাইলে এই যে একটা কোটেশন ইউজ করলাম, সেই কোটেশনের পরবর্তীতে আরেকটা কোটেশন ইউজ করতে হবে। আচ্ছা, একটু পর আমি এটা নিয়ে একটু ডিসকাস করবো। আগে আমি যা দেখাচ্ছি তা বলতে থাকি, তারপর আমি স্কিপ ক্যারেক্টার নিয়ে একটু বলবো। আহ, তো এখন আমি প্রিন্ট করছি ব্যাপারটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে প্রিন্ট করছি। সরি, একটু সিনট্যাক্স এরর দেখাচ্ছে কোথায়। লাইন নাম্বার 46, 46 সিনট্যাক্স এরর ওয়াই। ও সরি, এখানটা একটা কমা বসাতে হবে, আমি কমা দিতে ভুলে গেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো সেভ করে এবার রান করছি। তো কি দেখাচ্ছে? 10 50 50, 10 50 10 50। তো এটা আসলে কি? এটা আসলে যেটা করছে সেটা হচ্ছে এখানটা একটা ওয়াই আছে, এখানটা একটা এক্স আছে। সেই ওয়াই এবং এক্স এই সাম ফাংশনের মাধ্যমেও কিন্তু আমি প্রিন্ট করতে পারি, এবং ওয়াই এবং এক্স কে এই সাম ফাংশনের বাইরে সেখান থেকেও কিন্তু আমি প্রিন্ট করতে পারি। ঠিক আছে? প্রথম প্রিন্টটা আসছে থেকে, প্রথম প্রিন্টটা আসছে ফাংশনের ভিতর থেকে, ইন ফাংশন। কিন্তু পরের প্রিন্টগুলো থেকে আসছে আউট অফ ফাংশন, ফাংশনের বাইরে থেকে। ব্যাপারটাই ক্লিয়ার সবাই? ফাংশনের ভিতর থেকে কিভাবে প্রিন্ট হয়েছে, ফাংশনের বাইরে থেকে কিভাবে প্রিন্ট হয়েছে। ওকে ফেরদৌস, নাসরিন আক্তার, ক্লিয়ার? ওকে, চন্দন রয়ও ক্লিয়ার, থ্যাংক ইউ। তো আমি কন্টিনিউ করি। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানটা একটা জেড নিলাম, ভেরিয়েবল জেড, এবং এইখানটায় সে জেডটাকে প্রিন্ট করলাম। এখন আমার ইচ্ছা হলো যে আমি জেডটাকে এই ফাংশনের বাইরেও প্রিন্ট করব। কন্ট্রোল সি দিয়ে এইখানটায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এখানটায় আমি প্রিন্ট করার চেষ্টা করি। আউট অফ ফাংশন, অর্থাৎ এটা ফাংশনের বাইরে। হুম, তো তাহলে আমি ফাংশনের বাইরে থেকে কাকে প্রিন্ট করার চেষ্টা করছি? জেড কে। একটু সবাই খেয়াল করুন, কিন্তু এই জেডটা তো আমার বাইরে কোথাও ইয়ে করা নাই, ডিফাইন করা আছে। ফাংশনের বাইরে কি আমার জেডটা ডিফাইন করা আছে? এনিওয়ান? আপনারা কি আমার কোডটা ভালোভাবে দেখতে পাচ্ছেন? যেটা কিন্তু ফাংশনের বাইরে কোথাও ডিফাইন করা নাই। ওকে, তো কিন্তু আমি সেটাকে ফাংশনের বাইরে থেকে প্রিন্ট করার চেষ্টা করছি। তাহলে আমার রেজাল্টটা কি আসে? এন্টার দিলাম। সরি, সেভ করি নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি রান করছি। একটা এরর দিচ্ছে, কি বলছে? আচ্ছা, ইনভ্যালিড সিনট্যাক্স। সো এটা আগে ঠিক করি, ইনভ্যালিড সিনট্যাক্সটা, তারপর এটাকে আবার রান করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এখানটা কি দেখাচ্ছে? নেম জেড ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, কিন্তু আমার একটু খেয়াল করুন, আমার টার্মিনালে
আহ, এই যে এইখানটায়, সরি, টার্মিনালটা একটু বড় করি আমি। টার্মিনালে এইখানটায় কিন্তু আমার জেডটা প্রিন্ট করছে, জেড ইন ফাংশন 50। কিন্তু আমি যখন যেই লাইনে আমি ফাংশনের বাইরে সেটাকে প্রিন্ট করতে গেলাম, সেটা কিন্তু একটা এরর দিচ্ছে। কারণ হচ্ছে জেডটা একটা লোকাল ভেরিয়েবল, সে কিন্তু জাস্ট এই ফাংশনের মধ্যে তাকে ডিফাইন করা হয়েছে এবং সে ওই ফাংশনের মধ্যেই কাজ করবে, এর বাইরে কাজ করবে না। তাহলে লোকাল ভেরিয়েবল ব্যাপারটা ক্লিয়ার সবাই? গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল গুলা, গ্লোবাল ভেরিয়েবলকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, কিন্তু লোকাল ভেরিয়েবলকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় না। ওকে, জেড ফাংশনের মধ্যে ঠিক। এক্স ওয়াই গ্লোবাল, হ্যাঁ, ওই কারণে এক্স ওয়াই কে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে গ্লোবাল এবং লোকাল ভেরিয়েবল এই ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার না কে আমি এবার ওটা জানতে চাচ্ছি, যে কে ক্লিয়ার না। আচ্ছা, আসিফ ক্লিয়ার না। আসিফ, প্রবলেমটা কোথায়? গ্লোবাল তো দেখাই নাই। আচ্ছা ফেরদৌস, আমার যে এক্স ওয়াইটা আছে, সেই এক্স ওয়াই কে আমি ফাংশনের ভিতর থেকেও অ্যাক্সেস করতে পারলাম, এই যে ফাংশনের ভিতর থেকেও অ্যাক্সেস করতে পারলাম এবং ফাংশনের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারলাম, ওই কারণে এটা হচ্ছে গ্লোবাল। অর্থাৎ মানে পুরা প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা যায়, ওই কারণে এটা গ্লোবাল। ফেরদৌস, গ্লোবালটা দেখলে? আর লোকালটা হলো, যেটা আমি ফাংশনের ভিতরে ডিফাইন করলাম, সেটা হচ্ছে লোকাল। যেমন যেটাকে আমি ফাংশনের ভিতরে ডিফাইন করছি, যেটাকে আমি ফাংশনের বাইরে থেকে অ্যাক্সেস করার চেষ্টা করলে পারবো না, এই কারণে এটা হচ্ছে লোকাল। জাস্ট এর অ্যাক্সেস করার ক্ষমতা আছে এই ফাংশনের মধ্যে, এর বাইরে এর অ্যাক্সেস করার কোনো ক্ষমতা নেই। আসিফ, এখন ক্লিয়ার? আরেকবার কিন্তু বললাম, বলে ফেলছি আমি। আসিফ, ওকে, থ্যাংক ইউ আসিফ। তো আসলে আমার প্ল্যান ছিল আজকে ক্লাস নিয়ে শুরু করব, তো ক্লাস নিয়ে শুরু করার আগে আমার আমার মনে হয়েছে যে এসব ব্যাপারগুলো একদম ক্লিয়ার থাকা উচিত। আপনাদের কি মনে হয়? যেহেতু আমরা একটু অ্যাডভান্স লেভেলে দিয়ে যাচ্ছি বা ইন্টারমিডিয়েট লেভেলে দিয়ে যাচ্ছি, সো আমার মনে হচ্ছিল যে এইসব ব্যাপারগুলো একদম ক্লিয়ার কাট থাকা উচিত, না হলে আমরা একটু প্রবলেমে পড়বো। আচ্ছা, এখন আমি আবার সেই পুরাতন কোশ্চেনে ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে, আই হোপ ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্যই আমার এই ক্লাসটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ শেষের দিকের কিছু ক্লাস ধরতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি একটা ডিসিশন নিলাম, সেটা হচ্ছে যাতে কোনো ধরনের কনফিউশন আগের ক্লাসগুলো নিয়ে না থাকে। এই কারণে আমি আমার আগামী একদিন ছুটি দেওয়ার একটা প্ল্যান নিলাম। আমার সাথে একমত কে কে একটু জানতে চাচ্ছি, যাতে হচ্ছে তারা সবাই আগের ক্লাসগুলোকে বারবার বারবার রিপিট করে একদম সব মানে ক্লিয়ার করে ফেলতে পারে। তাহলে আমি পরবর্তীতে ক্লাসে গিয়ে মানে তারা হিমশিম খাবে না ব্যাপারটা নিয়ে। আচ্ছা নাসরিন, অ্যাজ ইউর উইশ। শুধু আমার উইশ না, ব্যাপারটা হচ্ছে আমি চাচ্ছি আপনাদের কেমন হবে ব্যাপারটা। 2 দিন হলে ভালো হতো। আচ্ছা, অ্যাগ্রি, চন্দনও অ্যাগ্রি, 2 ডেজ অ্যাগ্রি, আসিফ আহমেদ অ্যাগ্রি। আচ্ছা, আই হোপ ম্যাক্সিমামই অ্যাগ্রি হবে এই ব্যাপারটা, কারণ আমি যেটা ফিল করতেছি সেটা হচ্ছে টানা এতগুলা ক্লাস, প্রায় 70 ক্লাস আমরা টানা প্রত্যেকদিন নতুন নতুন টপিক শুরু করতেছি,
প্রত্যেকদিন নতুন নতুন টপিক ডিসকাস করতেছি, এগুলো ধরা আসলে একটু ডিফিকাল্ট। সো আমি যেটা ফিল করি সেটা হচ্ছে ২টা দিন যদি সময় দেওয়া যায় তাহলে প্রত্যেকেই আগের জিনিসগুলো খুব ভালোভাবে গ্রেড করতে পারবে, এবং আমার পরবর্তী ক্লাসগুলোতে তারা খুব অ্যাটেন্টিভলি মানে ইন্টারেক্ট করতে পারবে ক্লাসে। আসিফ আহমেদ, কন্টিনিউ থাকতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আসিফ আহমেদেরও গ্যাপ জরুরি। ঠিক আছে, তাহলে ছুটি মঞ্জুর সবার জন্য, আগামী 2 দিন ছুটি। ঠিক আছে, তবে ছুটি বলতে যারা সবাই আপনারা যেটা করুন, হ্যাঁ ঈদের গ্যাপ তো আছে, কিন্তু ঈদের গ্যাপে যাওয়ার আগে আমাদের যে প্রোগ্রামিং ক্লাস রিলেটেড অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাওয়ার আগে আমাদের বেশ কিছু ব্যক্তিগত প্রস্তুতির প্রয়োজন আছে। এই ছুটিটা কিন্তু টোটালি স্টাডি অফ করার জন্য না। সবাই একটু মন দিয়ে শুনুন, এই ছুটিটা স্টাডি অফ করার জন্য না। এই ছুটিটা হচ্ছে আপনাদের নিজেদের প্রস্তুত করার জন্য, যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর দিকে যাচ্ছি। সেই অবজেক্ট ওরিয়েন্টেড এর দিকে যাওয়ার জন্য আমাদের ব্যক্তিগত কিছু প্রস্তুতি দরকার আছে। অর্থাৎ গত যেসব ক্লাসগুলো শেষ করলাম সেসব ক্লাসগুলো ভালোভাবে গ্র্যাব করার একটু প্রয়োজনীয়তা আছে, যাতে অবজেক্ট ওরিয়েন্টেডে গিয়ে কোনো হিমশিম খেতে না হয়, খুব ইজিলি অবজেক্ট ওরিয়েন্টেডটা গ্রেড করা যায়। ওই কারণে আমার এই ছুটিটা এক্স্যাক্টলি পুরোপুরি ছুটি হিসেবে নিলে হবে না। ঠিক আছে। স্মার্ট ডিসিশন না চন্দন রয়? থ্যাংক ইউ চন্দন রয়। ওকে। তো আমি তাহলে আগামী 2 দিনের জন্য সবার ছুটি। তবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে আপনারা অবশ্যই আপনাদের কাজগুলো চালিয়ে যাবেন, এবং যারা বিগেইনার অর্থাৎ আমাদের দ্বিতীয় ব্যাচের যারা লার্নার তাদেরকে হেল্প করবেন। ঠিক আছে, আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়ে যাবেন, সেটা দামায় রাখবেন না। ব্যাপারটা বুঝছেন আপনারা? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে অ্যাক্টিভ থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় ব্যাচটা আছে সেই দ্বিতীয় ব্যাচের লার্নার্সদেরকে একটু হেল্প করবেন। ধন্যবাদ সবাইকে। ওকে, আজকের ক্লাসটা তাহলে আমি এখানটায় শেষ করছি। সবাই ভালো থাকবেন।